এই মার্চের একটি গুরুত্বপূর্ণ মানে ৭১-এর মার্চের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। সেটি বাজানোকে কেন্দ্র করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি ইমি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ওই সময় মারধর করে টেনে হিচড়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। সে তখন ডাকসুর একজন নেতা মোসাদ্দেক তিনি ছিলেন সেটির মোটামুটি নেতৃত্বে নিয়ে গেলেন এবং তাদেরকে মানে যাদেরকে নিয়ে যাওয়া হলো ইমি সহ দুজনকে তাদেরকে ছাত্রলীগের দুজন ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হলো। যারা মারধর করলেন বা টেনে হিচড়ে নিয়ে গেলেন তাদেরকে আবার কিছুই বলা হলো না। মানে এইখানে তখন এই প্রশ্নটা উঠল যে ৭ই মার্চের ভাষণ বাজানোর সাথে সন্ত্রাস বিরোধী মানে আইনের যে অপরাধ তার সম্পৃক্ততা কি, কিভাবে সেই আইনে তাদেরকে গ্রেপ্তার করে হলো, আর যারা মারধর করলো তারা কেন ছাড়া পেয়ে গেল? দেখুন, আমি প্রথমে যে প্রশ্নের যে উত্তরটা দিব সেটা হলো যে আওয়ামী লীগের কার্যক্রম আপনার নিষিদ্ধ করা হয়েছে লাস্ট ভার্ডিক্ট, দ্য পিপলস অফেন্স যারা করেছে, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে গত 17 বছর, সেখানে আওয়ামী লীগ দল হিসেবে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আপনার সেই আসামি করা হয় হুম। এবং বলা হয় যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না। এটা হলো গভর্নমেন্টের একটা আইন বা নির্দেশ। হুম। আপনি নির্বাহী সুতরাং আদেশ। নির্বাহী একটা আদেশে তার কার্যক্রম বন্ধ করেছে। সুতরাং ৭ই মার্চের ভাষণ বাজানো এবং ওই দিনে রাজনীতির আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগ বা বিভিন্ন দলের তাদের সমর্থিত ছাত্রলীগ যে রাজনীতি যে কাজগুলো করে, এটা কিন্তু আইনগতভাবে অপরাধ। সেই অপরাধে তাদেরকে মামলা দিয়েছে পুলিশ এবং আপনি বলতে পারেন কেন সন্ত্রাস সাতই অপরাধ। মার্চের ভাষণ বাজানো কেন আইনগতভাবে অপরাধ হবে? সেটি কি আসলে আওয়ামী লীগের সম্পত্তি? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, সেটি কি বিএনপির সম্পত্তি? মানে যদি কেউ জিয়াউর রহমানের ঘোষণা বলতে চায় সেটা কি বিএনপির হয়ে আমি যাবে? একটা বলি, আওয়ামী লীগের রাজনীতি আর ৭ই মার্চের ভাষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি বলেন যে না, ৭ই মার্চকে আপনি আলাদা করে দেখছেন, সেটা আপনার একটা ভিউজ। কিন্তু আহ, আপনার বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এই যে আওয়ামী লীগের যে সমস্ত ন্যারেটিভ বা আইকন যাই বলেন আপনি হুম। কেন, এগুলো সবই কিন্তু আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। সুতরাং আওয়ামী লীগ যেহেতু আপনার রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, সেই আইনে তাদেরকে আপনার সন্ত্রাস দমন আইনে আপনার গ্রেফতার করা হয়েছে। এখন বলছেন যে তাদেরকে আবার পাবলিক বা অন্য কোনো দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে মারধর করেছে। এখন তাদেরকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে তাদেরকে দমন করার দায়িত্ব পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী। পাবলিক যখন এখানে ইন্টারফেয়ার করতো তাকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত। কে এই কাজগুলো করলো, তাই না? আর আমাদের দেশের সংস্কৃতিটা এমন হয়েছে যে আহ, সরকার যে যে কাজটা পালন করবে আগেই ও বিভিন্ন দলের নেতাকর্মীরা উচ্ছ্বাসী হয়ে এই কাজটা করতে চায়। এইগুলো আর কি আপনাকে বন্ধ করতে হবে। জি। যেই কাজটা ল এনফোর্সিং এজেন্সিস, তাকে সেই কাজটা করতে দিতে হবে। সুতরাং ৭ই মার্চের ভাষণ এবং আওয়ামী লীগের রাজনীতি যেহেতু আমি বললাম যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আইকনে পরিণত হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন ন্যারেটিভস। আপনি এটার মধ্যে 32 নম্বর ধানমন্ডি আনতে পারেন, হুম। তারপরে ৭ই মার্চের ভাষণ আনতে পারেন, আরো অনেক কিছু আছে যে এখন ধরেন পদ্মা সেতু আওয়ামী লীগ এককভাবে কৃতিত্ব দাবি করে, সেটি তারা তাদের উন্নয়নের রোল মডেল হিসেবে ওইটাকে একদম ভাবে দেখায়। এখন কি পদ্মা সেতু দুদিন পরে গিয়ে ভেঙে ফেলবে মানুষ? মানে না যেহেতু না, তারা তাদের দখল করে নেওয়া একটা সম্পত্তির মতো অবস্থা, ন্যারেটিভ। এটা ওই সময় যে ন্যারেটিভটা ছিল যে পদ্মা সেতু আওয়ামী লীগ করেছে, আপনি কি বিশ্বাস করেন এটা আওয়ামী লীগ করেছে? না, এটা জনগণের টাকায় করা হয়েছে। চীনের একটা ব্যাংক হুম। লোন দিয়েছে। সেই অবশ্যই লোনটা জনগণের টাকায়। সেই লোনটা কিন্তু জনগণ, এই যে আমরা যে সেতু পারাপারের সময় যে টাকাটা দেই হুম। এবং আমাদের ট্যাক্সের টাকা, সুতরাং আওয়ামী লীগ আমলে হয়েছে। দ্যাট ডাজ নট মিন আওয়ামী লীগ সরকার নিজস্ব অর্থায়ন থেকে এই টাকাটা করেছে। এটা জনগণের অর্থায়ন থেকে একটা কিন্তু আপনি দেয়া হয়েছে। বলছিলেন না ন্যারেটিভের কথা, তো ন্যারেটিভ তো আওয়ামী লীগ এভাবে বলেছে। মানে আওয়ামী লীগ বললেই কি আসলে সেটি আওয়ামী লীগের সম্পত্তি হয়ে যাচ্ছে কিনা? ৭ই মার্চ আওয়ামী লীগের এটা ন্যারেটিভ, তার মানে কি এটা আওয়ামী লীগের সম্পত্তি? ৭ই মার্চ কি আমাদের ইতিহাসের অংশ নয়? ৭ই মার্চের ইতিহাসের অংশ, এটা তো আমি বলছি না। 7ই মার্চে তাহলে ৭ই মার্চের ভাষণ বাজালে কেন সেটি অপরাধ হবে? যদি এখন পর্যবেক্ষণ করেন, তো বলেন, তাহলে কিন্তু আপনি আরেকটি আলোচনায় চলে যাবেন। সেজন্য আপনাকে অনেক সময় দিতে হবে। কারণ 7ই মার্চে কি আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? না। এই নিয়ে অনেক বক্তব্য আছে।
যেবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, দ্যাট মিন সংগ্রাম হবে, হুম দ্যাট ডাজ নট মিন সংগ্রাম উই আর স্টার্টিং দ্য হুম স্ট্রাগল, তা বলছে না। কিন্তু আরো অনেক কথা আছে সেখানে, যেমন আপনার বক্তব্য কিভাবে শেষ করা হয়েছিল, এইসব অনেক প্রশ্ন আছে। আমি ইতিহাসের এই সমস্ত প্রশ্ন এখন আর সামনে তুলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি 7ই মার্চের এই ভাষণটা নিয়ে আওয়ামী লীগ এমন অবস্থা করেছে, এটা আর জাতীয় সম্পত্তি থাকেনি, জাতীয় সম্পদও থাকেনি, এটা আওয়ামী লীগের একটা সম্পত্তিতে পরিণত হয়েছে। এটা যদি জাতীয় সম্পদে পরিণত হতো, করতে পারতো আওয়ামী লীগ, দ্যাট ওয়াজ দ্য গুড। বাট এটা করতে পারিনি বিধায় আজকে এগুলো আওয়ামী লীগের একটা আইকন বা ন্যারেটিভ যেভাবেই এই বলেন। জন্য সাতই সুতরাং মার্চের আওয়ামী ভাষণ লীগের, বাজালে 7ই মার্চের ভাষণ বাজালে তাকে গ্রেপ্তার করা জায়েজ, মানে যায়। জায়েজ মানে আমি বলছি যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, হুম। তা আপনার রাজনৈতিক কার্যক্রমের মধ্যে তো এটা পড়ছে। রাজনৈতিক কার্য, কিন্তু আপনি আমার ইমি সাথে ইমি তো অনেক ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ না, মানে সে ডাকসুর সাবেক একটা হলের ভিপি ছিল। তাকে কেন গ্রেপ্তার করা হলো মারধর করে? আচ্ছা, ছাত্রলীগ না হয় বুঝলাম নিষিদ্ধ সংগঠনের সদস্য, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ইমিকে কেন গ্রেপ্তার করা হলো? এখন ইমি হয়তো বা ছাত্রলীগের ছিল, এখন তিনি হয়তো নিজে না, তিনি খোলস। ছাত্রলীগের না, তিনি ছাত্রলীগের আপনি না। দেখেন, আপনি দেখেন যে ডাকসু নির্বাচনে আপনি দেখেছেন যে হুম। আহ, ছাত্রলীগের ভিতর গুপ্ত, ছাত্র শিবিরের মধ্যে গুপ্ত হয়ে থাকা ছাত্রলীগ, ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থাকা ছাত্র শিবির, এই ঘটনাগুলো তো আমরা সবাই জানি। এখন ইমি হোক আর ছাত্রলীগ এর হোক আর না হোক, 7ই মার্চের ভাষণ যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়েছে, এটা আর জাতীয় সম্পদে নেই, তাই ইমিকে গ্রেপ্তার বা ইমির প্রতি এই আইন জারি করা হয়েছে। এটি আইনের শাসনের বাস্তবায়ন হয়েছে বলেই আপনার মত? আমি আইনের শাসনের বাস্তবায়নের কথা বলছি না, যেহেতু সরকার একটা আইন করেছে যে আওয়ামী লীগের রাজনীতি লাস্ট ভার্ডিক্ট না আসা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং সেই কার্যক্রমকে যদি কেউ চালু করতে চায়, সেটা 7ই মার্চের ভাষণের মাধ্যমে হোক আর 32 নম্বর ধানমন্ডিতে ফুল দেওয়ার মাধ্যমে হোক, আওয়ামী লীগের এই সমস্ত আইকনকে যেহেতু জনগণ প্রত্যাখ্যান করেছে, এই দোষটা কিন্তু আপনি আওয়ামী লীগকেই দিবেন। আওয়ামী তা লীগ যদি দিলাম, এগুলো তা সেটি আওয়ামী লীগের দোষ, কিন্তু জনগণের মধ্য থেকে কেউ যদি মনে করে যে তারা এগুলো পালন করতে চায়, তো তারা কি, তারা যদি আওয়ামী লীগের কোনো দলীয় জায়গায় না থাকে বা ছাত্রলীগে না থাকে, করে, তাদেরকেও পানিশ করা হবে? এখন যদি কেউ মনে করে যে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের বা যারা আপনার রাজাকার আলবদর ছিল, তারা তো আজকে বাংলাদেশের রাজনীতি করছে, করছে না? করছে। তারা যদি কেউ মনে করে যে 71 সাল ভুল ছিল, অতএব 71 সালে আমরা একটা শোক দিব, এটা কি জনগণ মেনে নিবে? তার এই রাইট কি আছে, এই ফ্রিডম কি তার আছে? আপনি বলেন, সেই ফ্রিডম তো তার নেই। হুম। তাই না? 71কে তো আমরা সবাই আমাদের জাতির একটা জন্ম, বার্থ অফ এ নিউ নেশনস বলতে পারেন। ঠিক একইভাবে 5ই আগস্ট থেকেও কিন্তু আপনি একটা বার্থ অফ এ ডেমোক্রেসি, টু রিস্টাবলিশ ডেমোক্রেসি, এইভাবে যদি বিচার করেন, তাহলে কিন্তু আপনি এই 24-এর গণ অভ্যুত্থানকে আপনি 71-এর সাথে আমি তুলনা করছি না, কিন্তু একটা ব্যাপক পরিবর্তন তো হয়েছে। একটা মাফিয়াতন্ত্র থেকে আমরা একটা গণতন্ত্রের দিকে যাত্রা করছি। এখন সেই মাফিয়াতন্ত্রে কেউ যদি বলে যে আমাদের এই এই ন্যারেটিভ গুলো আমরা বাংলাদেশে জনগণ বাঁচাতে পারে, জনগণ করতে পারে, তাহলে তো ভুল হবে। তাই তো আসলে 71-এর তো ডেমোক্রেসি বললে দুটোই করতে দেওয়া উচিত। যেমনটি স্বাধীনতা বিরোধীরা এখন সংসদে যাচ্ছে, এটা ডেমোক্রেসি, কারণ মানুষ তাদের ভোট দিয়েছে। তেমনি মানুষ যদি বলে যে আমরা ফুল দিতে তো চাই। আমাদের ঐতিহাসিকভাবে আমাদের এই জিনিসটা আমাদের ঐতিহাসিকভাবে কতগুলো ভুল আছে, এই ভুল থেকে আমাদের কেউ এড়াতে পারবে না। সুতরাং আপনি এই 71-এর যুদ্ধাপরাধীরা যে ডেমোক্রেসির মানে গুণে তারা যে রাজনীতি করছে, শুধু তাই না, এখানে আমাদের রাজনৈতিকভাবে অনেক সিদ্ধান্ত, রং সিদ্ধান্তের ফলে বা চিন্তা ভাবনার ফলে এই এই 71-এর পরাজিত শক্তির এখনো রাজনীতিতে সার্ভাইভ করছে।